ক্লাস হবে তোমাদের, আমি তোমাদের কেমিস্ট্রি পার্টটা পড়াবো, ঠিক আছে? কেমিস্ট্রি পার্টের প্রথম যে চ্যাপ্টারটা আমরা সবাই ইন্টারেস্টেড দেখার জন্য, সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর গঠন। ওকে, তো এটা অলরেডি আমরা ছোটবেলায় পড়েছি, 9-10 লেভেলেও আছে। ওকে, এই চ্যাপ্টারটা তোমরা জানো অলরেডি, তাও আমি দেখো একটু ডিসকাস করছি এটা। মানে যারা 9-10 লেভেলটা ওটা ভালো করে পড়ে নেবে, এবং আর কি তোমাদের টেক্সট বুক যেগুলো আছে ওগুলো একটু আর কি কালেক্ট করে নিয়ে ওইগুলোই পড়বে। আর 11-12 থেকেও কিছু কিছু তোমাদের পড়তে হবে। ওকে, একটু আপডেটেড জানার জন্য। আচ্ছা, তো দেখো প্রাইমারি যে জায়গাগুলো এগুলো আমরা জানি, তাই না? অ্যাটমের যে কনসেপ্ট এসেছিল, প্রথম কোন সায়েন্টিস্ট দিয়েছিলেন বলো? ডাল্টন, জন ডাল্টন প্রথম অ্যাটমের কনসেপ্ট দিয়েছিলেন, ওটা 1803-তে, 1803 সালে। অ্যাকর্ডিং টু ডাল্টন কি ছিল, যে অ্যাটম ইজ দ্য স্মলেস্ট ফান্ডামেন্টাল ইউনিট অফ ম্যাটার, তাই না? কোনো পদার্থের গঠনমূলক একক হচ্ছে কি? পরমাণু। তার মানে পরমাণু দিয়ে একটা পদার্থ তৈরি হয়, এরকম একটা কনসেপ্ট দিয়েছিলেন। ঠিক যেমন ভাবে ইট দিয়ে বাড়ি তৈরি হয়, ঠিক একই রকম এই পরমাণুকে যদি ভাঙতে ভাঙতে একদম স্মলেস্ট পার্টিকেল আমি দেখি তার মধ্যে কি আছে, তো পরমাণুর কি বলবো, ম্যাটার বা পদার্থের মধ্যে স্মলেস্ট পার্টিকেল, সেটাকে উনি বলেছিলেন কি? অ্যাটম। তাহলে এটা ফান্ডামেন্টাল ইউনিট বলা যেতে পারে, এবং এটা আনডিভাইডেবল। মানে কি? মানে অ্যাটমকে আর ফার্দার তুমি ডিভাইড করতে পারবে না। ওটা হচ্ছে লাস্ট, ওটার পরে আর কিছু নেই, এরকম একটা কনসেপ্ট ছিল সেই সময়। বাট পরে আমরা দেখেছি যে এটা ঠিক নয় এই কনসেপ্টটা, তাই না? তার কারণ এই 1803 সালের পরে, তাও কিন্তু বেশ কিছু বছর পরে, ওই অ্যাটমের ভিতর থেকে যে আরো সাব অ্যাটমিক পার্টিকেল যেগুলো আছে, মানে আরো অ্যাটমের ভিতরে আরো যে ছোট ছোট কণাগুলো আছে, সেইগুলো ডিসকভারি হয়ে গেছিল। তারপর প্রথম যেটা ইলেকট্রন ডিসকভারি হয়েছিল সেটা কিন্তু দেখো 1897-এ হয়েছিল। সেটা আমরা বলি ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, তাই না? ক্যাথোড রশ্মি পরীক্ষা। কে করেছিল জানো তো? জে থমসন সায়েন্টিস্ট। থমসন ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করেছিলেন 1897-এ, মানে বেশ অনেক বছর পরে, মানে ডাল্টনের পরে বলছি। তো সেই সময় উনি ইলেকট্রন ডিসকভারি করেছিলেন, এবং দেখেছিলেন যে পরমাণুর ভিতর থেকে একটা সাব অ্যাটমিক পার্টিকেল বেরিয়ে আসছে, এবং সেই পার্টিকেলটা নেগেটিভলি চার্জ, এবং সেই পার্টিকেলটা খুব হালকা। অ্যাকচুয়ালি ইলেকট্রন কিন্তু খুবই হালকা পার্টিকেল, তার মাস খুব কম। এবং উনি সাকসেসফুলি ইলেকট্রনের চার্জ এবং ইলেকট্রনের মাস ক্যালকুলেট করেছিলেন। তো এটা একটু মনে রাখবে, এই ভ্যালুটা। ইলেকট্রনের চার্জ আমি কি কুলম এককে বলা হয়, চার্জের একক হচ্ছে কুলম। চার্জের বাংলা হচ্ছে আধান। হ্যাঁ, তো কত ইলেকট্রনের চার্জ? আমরা বলি -1.602 × 10⁻⁻19 কুলম। ওকে, ইলেকট্রনের চার্জ। আর ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। কেজিতে বললে এইটা, গ্রামে বললে -28 বলতে হবে 10⁻। হ্যাঁ, এই যে এগুলো মনে রাখবে। তো এখানে একটা কথা মনে রাখবে, যে সবাই বলে ইলেকট্রনের চার্জ -1, যেটা বলি আমরা, ওটা কিন্তু নয়। মানে -1 বলে কিছু হয় না, মানে ওখানে একক চার্জ আছে, মানে মাইনাস চার্জ আছে, একক চার্জ। মানে ব্যাপারটা কেমন, যে কোথাও যদি কোনো চার্জ থাকে, সেটা কি হয়? কোয়ান্টাইজড হয়। চার্জ ইজ কোয়ান্টাইজড। কোনো পার্টিকুলার চার্জ হচ্ছে কোয়ান্টাইজড, মানে সেখানে একটা চার্জ আছে কি দুটো চার্জ আছে কি তিনটে চার্জ আছে, এরকম করে বলতে হবে। একটা যে চার্জ আছে তার মান কত? তার মান হচ্ছে এত কুলম। ব্যাপারটা এরকম। তার মানে দেখো, এটা আর একটু ভালোভাবে বলি তোমাদের। মনে করো আমাদের দেশে যে টাকা পয়সা আছে না, সব টাকা মনে করো ব্যান করে দিয়ে দেখা যাচ্ছে মার্কেটে শুধু 100 টাকা নোট গুলোই চলে, আর কোনো নোট নেই। সব নোট গভর্নমেন্ট সিজ করে দিয়েছে। তাহলে তুমি কি বলবে? যে তোমার কাছে হয় 100 টাকা থাকবে, না হয় 200, না হয় 300, না হয় 400, এরকম থাকবে। কিন্তু কখনো 150 বা 120, 110, 50, 60 এ সমস্ত থাকবে না। 100 টাকা থাকতে পারে, বা তার গুণফল আকারে থাকবে। মানে ডাবল, ট্রিপল বা 5 টাইমস, 10 টাইমস এরকম থাকবে। তো ঠিক তেমনই চার্জ যদি থাকে, তার মানে কি, তোমার কাছে যদি তোমার মিনিমাম কত টাকা, যদি তোমার পকেটে যদি বলা হয় যে আমার পকেটে মিনিমাম কত টাকা থাকতে পারে, তখন নিশ্চয়ই 100 টাকা থাকতে পারে, তার কম তো আর থাকতে পারবে না। তো এরকমই যদি বলা হচ্ছে যে আমার কাছে তাহলে দুটো ইউনিট আছে, আমার কাছে যদি দুটো ইউনিট আছে তার মানে বুঝতে হবে 200 টাকা আছে, বা আমার কাছে 3টি ইউনিট থাকে তার মানে বুঝতে হবে 300 টাকা আছে। ঠিক এরকমই চার্জটাও তাই। ওখানে একটা ইউনিট চার্জ আছে মানে কি, বুঝতে হবে যে এত কুলম চার্জ আছে। কত? -1.602 × 10⁻19 কুলম চার্জ হওয়া মানে কি, ইলেকট্রনিক চার্জের -1, মানে ওখানে 1 ইউনিট চার্জ আছে। ওখানে যদি তোমার দেখা যায়
যে 2 ইউনিট চার্জ আছে, তাহলে আমার বুঝতে হবে যে এই এত কুলম ইন্টু 2 মানে এর ডাবল কুলম আছে, 1.602 ইন্টু 10⁻19 ইন্টু 2, মানে এই যত কুলম বলছি এটা ডাবল হয়ে যাচ্ছে। 2 ইউনিট চার্জ যদি কোথাও থাকে তখন, মনে করো একটা কিছু ভাবো, মনে করো অক্সিজেন আছে, অক্সিজেনের মাথায় কি 2 মাইনাস অক্সাইড আয়ন হয়, জানো তো? অক্সিজেনের মাথায় কি অক্সিজেনের যে আয়ন হয়, অ্যানায়ন হয়, অক্সাইড অ্যানায়ন, ওর মাথায় খালি 2 মাইনাস চার্জ। তার মানে ওখানে কতটা চার্জ আছে? তার মানে কি 2টো ইউনিট চার্জ আছে। একটা ইউনিট চার্জের মান হচ্ছে এই এত কুলম, তাই 2টো ইউনিট চার্জের মান কে ডাবল হয়ে যায়। তো এরকম ব্যাপার, কিন্তু কোথাও কিন্তু এরকম সম্ভব নয় যে 1.5 ইউনিট চার্জ আছে, মানে কারোর চার্জ আছে -1.5, এরকম কখনো হতে পারে না। হয় -1 হবে বা -2 হবে বা -3 হবে, হ্যাঁ, পূর্ণ সংখ্যায় হতে হবে। মানে ফ্র্যাকশন অ্যামাউন্টে কোনো চার্জ কখনো এক্সিস্ট করে না কোথাও, বুঝতে পারছো? যাই হোক, ইলেকট্রনের চার্জ যে -1 আমরা বলি, তার মানে ওখানে একটা ইলেকট্রনের চার্জ কি মাইনাস ইউনিট চার্জ, এবং সেই ইউনিট চার্জের যে ভ্যালু সেটা হচ্ছে এতগুলো। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাই ইলেকট্রন ডিসকভারি হওয়ার পর যখন দেখা গেল যে ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তখন আবার অ্যাটম যেহেতু নিউট্রাল, অ্যাটমের তো কোনো চার্জ নেই, তখন সায়েন্টিস্টরা ভাবলেন তাহলে নিশ্চয়ই এখানে আরো পজিটিভলি চার্জ কোনো পার্টিকেল থাকা উচিত, এবং সেটা দেখা গেল। তারপরে গোল্ডস্টেইন বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি অ্যানোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রোটন বলে একটা কণার সন্ধান পেয়ে গেলেন। ঠিক আছে তো? তো দেখো 1886-এ 1886 সালে অ্যানোড রে এক্সপেরিমেন্ট হলো, সায়েন্টিস্ট গোল্ডস্টেইন করেছিলেন সেটা, এবং উনি কি করলেন, ডিসকভারি অফ প্রোটন আবিষ্কার সেই সময়। এবং একই রকম ভাবে উনি প্রোটনের চার্জ দেখে দেখলেন যে প্রোটনের চার্জ হচ্ছে +1, মানে ওখানে প্লাস ইউনিট চার্জ আছে, ওকে, প্লাস চার্জ, এবং সেই ইউনিট চার্জের ভ্যালু তো আমরা জানি কত হয়, 1.602 × 10⁻৯। তাহলে ইলেকট্রন আর প্রোটনের চার্জের যে ভ্যালু সেটা কিন্তু, বা ম্যাগনিটিউড সেটা কিন্তু এক, দুটো নেগেটিভ, এটা পজিটিভ, ওকে। আচ্ছা, আর প্রোটনের মাস যেটা দেখা গেল যে 1.66 × 10⁻−24 গ্রাম। তার মানে প্রোটন কিন্তু বেশ ভারী ইন কম্পারিজন উইথ ইলেকট্রন। অ্যাকচুয়ালি ইলেকট্রনের অনেক হালকা, 10⁻31 কেজি ছিল এটা, কিন্তু মানে বা গ্রামে বলে 10⁻28 গ্রাম ছিল সেখানে, এটা 10⁻24 গ্রাম, মানে এটা অনেকটাই ভারী, ওকে, মানে প্রোটন। ইলেকট্রন আর প্রোটন ডিসকভারি যখন হলো তখন তো খুব ভালো হয়ে গেল যে ডাল্টনের যে আর কি কনসেপ্ট ছিল সেটা পুরোটাই ভুল প্রমাণ হয়ে গেল সেই সময়। কিন্তু তারপরে যে গল্পটা এটা হলো যে একটা অ্যাটম যদি এরকমই ধরে নিই যে অ্যাটমের মধ্যে কি আছে, প্রোটন আছে, ইলেকট্রন আছে, তাহলে অ্যাটমের আমি ধরে নিলাম একটা অ্যাটম, মনে করো সোডিয়াম অ্যাটম। সোডিয়াম অ্যাটমের মধ্যে 11টা ইলেকট্রন আছে আর কি 11টা প্রোটন আছে, এটা আমরা জানি। তাহলে নিশ্চয়ই সোডিয়াম অ্যাটমের যে ভর বা মাস সেটা কি হবে, ওর ভিতরে যে 11টা প্রোটন আছে তার যে টোটাল ভর, আর যে 11টা ইলেকট্রন আছে তার যে টোটাল ভর, হ্যাঁ, সেটা যদি আমি যোগ করি তাহলে নিশ্চয়ই সোডিয়াম অ্যাটমের ভরের সঙ্গে সমান হওয়া উচিত। মধ্যে কথা, অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন আর প্রোটন আছে তাদের যে মোট ভর, ইলেকট্রন আর প্রোটনের মোট ভর আর অ্যাটমের যে মোট ভর মানে পরমাণুর যে ভর, সেটা তাহলে সেম হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে যে পরমাণুর ভর কিন্তু সবসময় বেশি তার থেকে, ওই পরমাণুর ভিতরে যে প্রোটন আর ইলেকট্রন আছে তার যে মোট ভরের থেকে পরমাণুর ভর দেখা যাচ্ছে অনেকটাই বেশি। তার মানে এখান থেকেই তখন সায়েন্টিস্টরা এটা অ্যাজিউম করলো যে এখানে আরো কোনো কণা আছে ইলেকট্রন প্রোটন ছাড়া, যার জন্য অ্যাটমের বা পরমাণুর যে ভর সেটা কিন্তু অনেক বেশি হচ্ছে। এবং সেই সময় রাদারফোর্ড কিন্তু অ্যাজিউম করেই দিয়েছিলেন, বা উনি একটা মানে ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যে এর মধ্যে এমন কিছু একটা কণা পরে কি কেউ না কেউ আবিষ্কার করবে যার কোনো চার্জ থাকবে না, এবং তার ভর ওই প্রোটনের ভরের থেকে প্রায় বেশি হবে বা প্রায় সমান হবে। হ্যাঁ, তো এই ঘটনা 1932-তে দেখো, মানে প্রোটন আর ইলেকট্রন আবিষ্কার হলো কবে? দেখো, প্রোটন আবিষ্কার হলো তোমার 1886-এ, গোল্ডস্টেইন করেছিলেন 1886 সালে। এবং সেই ঘটনার অনেকদিন পরে 1932 সালে জেমস চ্যাডউইক ওই নিউট্রনের আবিষ্কার করলেন। এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি রাদারফোর্ড কিন্তু চ্যাডউইকের টিচার ছিলেন অ্যাকচুয়ালি। তো রাদারফোর্ড একটা মানে প্রি অ্যাজাম্পশন করে দিয়েছিলেন, এবং সেটা জেমস চ্যাডউইক এক্সপেরিমেন্টালি প্রুভ করেছিলেন 1932-তে। এবং উনি বললেন যে ইলেকট্রন প্রোটন ছাড়াও এর ভিতরে নিউট্রন পার্টিকেল আছে, এবং নিউট্রনটা নিউট্রাল পার্টিকেল, এর কোনো চার্জ নেই, এবং নিউট্রনের যে মাস সেটা প্রোটনের থেকে সামান্য ভারী। তো উনি কি করছিলেন, ব্রেলিয়ামের উপরে আলফা পার্টিকেল দিয়ে বোমবার্ড করছিলেন, আলফা পার্টিকেলকে ফেলছিলেন ব্রেলিয়ামের উপরে।
তার কারণ সেই সময় প্রচুর এক্সপেরিমেন্ট হচ্ছিল রেডিও অ্যাক্টিভিটি নিয়ে, যেগুলো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, হ্যাঁ, বা যেগুলো তো আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি নিয়ে অনেক রকম আর কি সেই সময় এক্সপেরিমেন্ট হয়েছিল। তো সেই সময় দেখবেন যে বেরিলিয়াম একটা অ্যাটম, বেরিলিয়াম অ্যাটমের উপরে যদি আমি আলফা পার্টিকেল কে ফেলি, তাহলে বেরিলিয়াম অ্যাটম কনভার্ট হয়ে কি হচ্ছে, বেরিলিয়াম থেকে কার্বন তৈরি হয়ে যাচ্ছে। মানে একটা অ্যাটম থেকে আর একটা অ্যাটম যে আমরা তৈরি করতে পারি, হ্যাঁ, সেটা সেটা আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটির মাধ্যমে করতে হয়, যে কোনো একটা অ্যাটমকে আমি চেঞ্জ করে অন্য অ্যাটমে কনভার্ট করবো। ওকে, তো এটা রেডিও অ্যাক্টিভিটি পরে আমি যখন পড়াবো সেই সময় বলবো। তো দেখো বেরিলিয়াম থেকে কিন্তু কার্বন তৈরি হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সাইড বাই সাইড আরো একটা নতুন পার্টিকেল তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি কি নিউট্রন পার্টিকেল। ওকে, তো উনি এইভাবে নিউটনের অ্যাকচুয়ালি ডিসকভারি করে বলেছিলেন যে নিউট্রন পার্টিকেল আছে। তো এই ডিসকভারির পরে কিন্তু আমাদের পুরো ক্লিয়ার যে সাব অ্যাটমিক পার্টিকেল গুলো কিভাবে এসছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা একটা হিস্ট্রি অফ সায়েন্স, মানে স্টেপ বাই স্টেপ দেখো ইয়ার ওয়াইজ কিন্তু আমাদের এই ডিসকভারি গুলো হয়েছে। এখন কথা যেটা সেটা হচ্ছে, এটা তো নিউটন তো পরে আবিষ্কার, অনেক পরে আবিষ্কার হয়েছে 1932-তে, সেদিন আবিষ্কার হলো, তাই না, বেশি দিন হয়নি। কিন্তু ওই ইলেকট্রন আর প্রোটন যখন আবিষ্কার হয়ে গেল, তখন সায়েন্টিস্টরা ভাবলেন যে তাহলে পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন গুলো কিভাবে আছে, বা পরমাণুর মডেলটা কেমন, কেমন দেখতে পরমাণুকে, তো তার মডেল তখন কেমন সেই নিয়ে অনেকে অ্যাকচুয়ালি তাদের গবেষণা করছে। তো পরমাণুর মডেল কেমন হবে সেটা নিয়ে প্রথম যিনি বলেছিলেন তিনি ছিলেন ওই থমসন। হ্যাঁ, থমসন আর কি ওনার যে মডেলটা ছিল সেই সময় 1898 উনি দিয়েছিলেন। মানে দেখো 1898 1898 সালে উনি যে মডেলটা দিচ্ছেন সেখানে কিন্তু নিউটনের কোনো অস্তিত্ব নেই, কারণ নিউটন তো তার অনেক পড়া বিষয় হয়েছে অ্যাকচুয়ালি। তার মানে এই মডেলে কিন্তু নিউটন বলে কিছু নেই। উনি শুধু ভেবেছিলেন যে ইলেকট্রন আর প্রোটন আছে, সেইভাবে মডেল তৈরি করেছিলেন। ওনার মডেলটা ছিল ওয়াটারমেলন মডেল বা প্লাম পুডিং মডেল। মানে উনি ভাবছেন এরকম যে তরমুজ, ওয়াটারমেলন তরমুজ, বা প্লাম পুডিং মানে কেক। হ্যাঁ, কেকের মধ্যে যেমন মনে করো কিসমিস গুলো থাকে, বা তরমুজের মধ্যে যেমন তরমুজের বীজগুলো যেমন থাকে, হ্যাঁ, ওটার সঙ্গে কম্পেয়ার করছেন পরমাণু। তো বলছেন যে পরমাণুর মধ্যে যে প্রোটন গুলো আছে সেটা মনে করো তরমুজের লাল অংশটা, লাল অংশের মধ্যে যেমন ওই বীজগুলো আছে, ঠিক তেমন ওই প্রোটনের মধ্যে ইলেকট্রন গুলো আছে। এইভাবে উনি একটা পরমাণুর মডেল বলেছিলেন, যেটা ওয়াটারমেলন মডেল বলে। আর একই রকম ভাবে সেম আমি সিমিলারিটিস বলতে পারি, কেকের মধ্যে যেমন তোমার কিসমিস গুলো থাকে ঠিক তেমন প্রোটনের মধ্যে ইলেকট্রন গুলো আছে। এইভাবে যাই হোক এই মডেলটা তো ঠিক নয়, তার কারণ এই মডেলটা যে ঠিক নয় এবং সেটা একটা মানে হিস্টোরিক্যাল ডিসকভারি বলা যেতে পারে, ঐতিহাসিক আবিষ্কার। সেটা হচ্ছে সেই বিখ্যাত আমরা জানি কি বলো, আলফা পার্টিকেল স্ক্যাটারিং, হ্যাঁ, থ্রু গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট বাই রাদারফোর্ড। হ্যাঁ, রাদারফোর্ডের যে বিখ্যাত আবিষ্কার ছিল 1911 সালে, বুঝতে পারছো। সেটা কি হয়েছে, রাদারফোর্ডের ল্যাবে ওর দুজন আর কি স্কলার ছিল। তো একজন নাম ছিল গাইগার, একজন ছিল মাসডেন। এই গাইগার আর মাসডেন একটা এক্সপেরিমেন্ট করছিল সেই সময়, যে এরা গোল্ড ফয়েল নিয়েছিল। সেই সময় কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কিন্তু করবে, ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে কিন্তু জিজ্ঞাসা করবে যে আমি বুঝতে পারছি না, ঠিক আছে। তাহলে ওই ওয়াটারমেলন মডেলের পরে তার কিছু বছর পরে এই গাইগার আর মাসডেন একটা এক্সপেরিমেন্ট করছে। তো সেটা কি ছিল, একটা গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে আলফা পার্টিকেল গুলোকে পাস করাচ্ছে। এবার এখানে অনেকগুলো কোশ্চেন আমাদের মধ্যে আসছে, গোল্ড ফয়েল কি, আলফা পার্টিকেল কি। হ্যাঁ, তো গোল্ড ফয়েল দেখো আমি বলছি যে গোল্ড মানে কি সোনা, আমরা জানি তো। তো গোল্ডের একটা মারাত্মক খুব ভালো একটা প্রপার্টি আছে, সেটা কি মিলেবিলিটি। মিলেবিলিটি মানে কি, নমনীয়তা। মানে কি সোনা বা গোল্ড খুব নরম ধাতু অ্যাকচুয়ালি। এবং দেখি আমার 24 ক্যারেটের যে সোনা বা গোল্ড এগুলো খুবই নরম, তাই না, যার ফলে 24 ক্যারেটের গোল্ড দিয়ে গহনা সোনা হয় না, গহনা তৈরি করা যায় না। সেই জন্য ওখানে আমাদের খাঁজ দিতে হয় কিছুটা, যার ফলে এটা 22 ক্যারেটে কনভার্ট করে একটু শক্ত করে নেওয়া হয়, তারপরে সেটাকে বিভিন্ন শেপ দিয়ে আমরা অর্নামেন্টস তৈরি করি, জানি এটা, তাই না। 24 ক্যারেটের গোল্ড যেটা সেটা কিন্তু একদম পিওর গোল্ড, এবং সেটা খুবই নরম টাইপের জিনিস। এই গোল্ডকে যদি তুমি নাও, নিয়ে যদি এর উপরে যদি খুব প্রেশার দেওয়া হয়, হ্যাঁ, প্রেশার দিয়ে যদি এটাকে যদি আর কি দেখা যায় যে এই গোলটা আস্তে আস্তে কি হয় চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং একটা পাতলা পর্দার মতো হয়ে যাচ্ছে। ঠিক যেমন ভাবে আমরা রুটি বানাই, লেচির উপরে যেমন লেচিকে যদি বেলা হয় তাহলে সেই লেচিটা কি হয় চারিদিকে ছড়িয়ে পড়ে, পাতলা হয়ে যায়, একটা পর্দার মতো হয়ে যায়, মানে রুটি তৈরি হয়। আর ঠিক সেম একই রকম ভাবে
ওই গোল্ডকে যদি প্রেস করা হয় এবং দেখা যায় যে গোল্ডের চারিদিকে যখন ছড়িয়ে একটা পর্দার মতো হয়ে যাচ্ছে, এটা হচ্ছে নমনীয়তা বা নরম বলে এটা সম্ভব, তা নাহলে হতো না। ওকে, তো এরকম গোল্ডের একটা কি করা হয়, ফয়েল মানে অ্যালুমিনিয়াম ফয়েল যেমন খাবার দেয় না, ওটা গোল্ডের ফয়েল মতো হয়ে যাবে, পাতলা পর্দা হয়ে যাবে এবং এত পাতলা হয়ে যাবে যে তোমার সামনে যদি এটা থাকে ওই ওটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মানে ওটার মধ্যে দিয়ে তুমি সবাইকে দেখতে পাবে, পর্দা বলে যে কিছু আছে এটা তুমি ফিলই করবে না, এমন একটা ব্যাপার। তো এরকম একটা গোল ফয়েল বানানো, ঠিক আছে। দেখো আমি এই ছবিটা একটু মুছে দিচ্ছি এখানটায়। হ্যাঁ, তো এখানে কি আছে, এই গোল্ড ফয়েলটা নেওয়া আছে, দেখতে পাচ্ছি মাঝখানে একটা ওই গোল্ডেন কালারের একটা পাতলা পর্দা দেখানো হচ্ছে, ঠিক আছে, যেটা গোল্ড ফয়েল বলছি আমি। এখন এই যে গোল্ড ফয়েলটা আছে এখানে দেখতে পাচ্ছ তো, হ্যাঁ, এই গোল্ড ফয়েলের উপরে কি ফেলা হচ্ছে, এখান থেকে দেখো একটা রে বেরিয়ে আসছে, এই রেটাকে আমরা বলছি আলফা কণা, এটা আলফা রে। হ্যাঁ, আলফা রে বেরিয়ে আসছে। আলফা রেটা বেরোচ্ছে কেন, তার কারণ এদিকে একটা বক্সের মধ্যে এখানে দেখো একটা কিনা আছে, এখানে এর মধ্যে রেডিয়াম নেওয়া আছে। রেডিয়াম একটা কি বলতো, রেডিও অ্যাক্টিভ সোর্স বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। রেডিয়াম এলিমেন্টের যে নিউক্লিয়াস, রেডিয়ামের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস থেকে আলফা কণা বেরিয়ে আসে। এই আলফা কণার তীব্র বেগে এসে এই তোমার গোল্ড ফয়েলের উপরে ডাইরেক্ট হিট করছে। তাহলে এখানে কি হচ্ছে, ঝাঁক ঝাঁক আলফা কণা, এগুলো আলফা কণা বেরিয়ে আসছে এখন। হ্যাঁ, ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে এই গোল্ড ফয়েলের উপরে এসে পড়ছে, তারপরে গোল্ড ফয়েলের মধ্য দিয়ে পাস করে এটা বেরিয়ে যাচ্ছে, এই ঘটনাটা ঘটছে। আচ্ছা, তাহলে আমরা গোল্ড ফয়েল কি বুঝেছি, এবং গোল্ড ফয়েল কিন্তু খুবই পাতলা। সেটা কতটা পাতলা দেখো, 2.1 লেখা আছে, 2.1 ইন্টু কত আছে, 10⁻⁻7 মিটার, এতটা পাতলা থিন এই ফয়েলটা, ভীষণ পাতলা আর কি। যাই হোক, এটা গেল। এবার আমি বললাম যে রেডিয়াম থেকে আলফা কণা বার হয়, এবার আলফা কণাটা কি একটু বুঝে নাও। আলফা কণাটা হচ্ছে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, সেটা হচ্ছে আলফা কণা, ঠিক আছে। তো এখানে আমি লিখে রেখেছিলাম, দেখো এটা মুছে দিয়ে বলছি তোমাদের সুবিধা হবে। তো দেখো যে কি বলছি, যে আলফা কণা হিলিয়াম যেটা বলি আমরা 2He4 এইভাবে লেখা হয়। এটা আশা করি তোমাদের এইটুকু কনসেপ্ট আছে, যে নিচে যেটা লেখা হয় 2, এটা দিয়ে কি প্রকাশ করা হয়, যে একটা অ্যাটমের মধ্যে কতগুলো প্রোটন আছে সেটাকে বোঝানো হয়। আর উপরে যে 4 মানে কি, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আর নিউট্রন আছে তার মোট সংখ্যা, ভর সংখ্যা বলা হয় এটাকে, এটা আশা করি জানি। তাহলে হিলিয়াম পরমাণুতে প্রোটন কতগুলো আছে, দুটো, আর নিউট্রন কতগুলো আছে বলো, 4 - 2 যদি করো তাহলে দুটো। তাহলে এই হচ্ছে একটা হিলিয়াম পরমাণু। হিলিয়াম পরমাণু যদি নিউক্লিয়াস, তাহলে কি বলবো, যেখানে দুটো প্রোটন আছে আর দুটো নিউট্রন আছে, এটা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। আবার পরমাণুতে কি হয়, যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, তাহলে এর মধ্যে ইলেকট্রন নিশ্চয়ই তাহলে দুটোই আছে নাকি, তাই না। তা সেই ইলেকট্রন দুটো কোথায় আছে, এই প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন আছে। তাহলে এই যেটা আঁকলাম আমি, এটা কি আঁকলাম, এটা একটা হিলিয়ামের পরমাণু আঁকলাম, He পরমাণু, ঠিক আছে, বা হিলিয়াম অ্যাটম আঁকলাম। এখন এই হিলিয়াম অ্যাটমে থেকে যদি এই দুটো ইলেকট্রন আমি বার করে নিই, তাহলে কি পড়ে থাকবে, তাহলে শুধু এই নিউক্লিয়াসটা পড়ে থাকবে। তাহলে এখান থেকে যদি আমি এই দুটো ইলেকট্রন যদি আমি বের করে দিই, তাহলে ইলেকট্রন দুটো বেরিয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে এখানে, দুটো প্রোটন আর দুটো নিউট্রন, এই নিউক্লিয়াস। এইটাকেই আমরা বলি আলফা কণা, দিস ইজ আলফা কণা, ঠিক আছে। তো আলফা কণা মিনস এর মধ্যে কি আছে, আলফা কণার মধ্যে দুটো প্রোটন আছে আর দুটো নিউট্রন আছে। তাহলে এটা কার মতো দেখতে, এটা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসের মতো দেখতে, বুঝে গেল। তাহলে আলফা কণার চার্জ কত হবে, এর মধ্যে তো দুটো প্রোটন আর দুটো নিউট্রন আছে, নিউট্রনের কোনো চার্জ নেই, বাট প্রোটনের তো পজিটিভ চার্জ, তাহলে এর চার্জ হবে 2+ চার্জ হবে, ঠিক আছে। তা আলফা কণার চার্জ হচ্ছে 2+, তাহলে আমরা কি জানলাম, যে আলফা কণার চার্জ হচ্ছে তোমার পজিটিভ চার্জ এবং 2+, মানে আবার দুটো ইউনিট চার্জ আছে, তার মানে কত কুলম্ব হবে, ওই বললাম 1.302 × 10⁻19 × 2, ডবল কুলম্ব চার্জ আছে। এবং শুধু তাই নয়, আলফা কণা কিন্তু খুব ভারী কণা, তার কারণ দুটো প্রোটন আর দুটো নিউট্রনের মধ্যে আছে, মানে ভালোই ভারী কণাটা, ভারী এবং পজিটিভলি চার্জ আলফা কণা। এটা এসে ওই গোল্ড ফয়েলের উপরে এসে পড়ছে, বুঝতে পারছো। এরপরে তাহলে কি অবজারভেশনটা দেখা যাচ্ছে দেখবো আমরা, কারণ আলফা কণা যে বেরোচ্ছে তুমি বুঝবে কি করে, এটা খালি চোখে দেখা যায় না। এই জন্য এটা করতে হয় অন্ধকার ঘরে, ডার্ক রুমে করতে হয়। অন্ধকার ঘরে তুমি যখন এক্সপেরিমেন্ট করবে, আলফা কণাকে বোঝার জন্য একটা ফ্লুরোসেন্ট স্ক্রিন তোমাকে ইউজ করতে হবে।
এখানে যে স্ক্রিনটা দেখি গোল করে রাখা রয়েছে, এটা এই যে স্ক্রিনটা এইদিকে, হ্যাঁ এই যে স্ক্রিনটা আছে এখানে, এই স্ক্রিনটা কি ধরনের স্ক্রিন? এটা এটা ফ্লুরোসেন্ট স্ক্রিন আছে। এখানে জিঙ্ক সালফাইডের একটা কোটিং দেওয়া হয় স্ক্রিনের উপরে, এখন গোল করে স্ক্রিনটা দেখো চারিদিকে ছড়িয়ে আছে। হ্যাঁ, তো কি হচ্ছে, এই স্ক্রিনের উপরে যখন আলফা কণা এসে হিট করবে তখন স্পার্কলিং হবে অন্ধকার ঘরের মধ্যে, একটা আলো জ্বলেই নিভে যাবে। হ্যাঁ, তুমি আলো জ্বলা নেভা জোনাকির মতো আর কি, দেখলে বুঝতে পারবে যে ওখানে আলফা কণাকে ধাক্কা মেরেছে বলে আলো জ্বলছে। আলফা কণাকে তুমি দেখতে পাবে না, কিন্তু তুমি দেখবে যে কোথাও আলো জ্বলছে মানে কি নিশ্চয়ই ওখানে আলফা কণা ধাক্কা মেরেছে। এইভাবে আলফা কণার উপস্থিতি, হ্যাঁ, তুমি টের পাবে। বুঝতে পারছো? এখন দেখা যাচ্ছে অন্ধকার ঘরে যখন এই এক্সপেরিমেন্টটা করছো তুমি, তখন এইখানটাই মানে অপোজিটের দিক, অপোজিটে ঠিক অপোজিট এই জায়গাটায় এখানে ম্যাক্সিমাম স্পার্কলিং হচ্ছে। এখানে স্পার্কলিং মানে কি, ওই পর্দার উপরে আলো জ্বলছে নিভছে জ্বলছে নিভছে হচ্ছে। তার মানে এটা প্রমাণ যে ম্যাক্সিমাম আলফা কণাগুলো কি সোজা বেরিয়ে আসছে এবং সামনাসামনি হিট করছে, সেখানে এখানেই সমস্ত স্পার্কলিং হচ্ছে এই জায়গাটায়। হুম, এবার সাইডের দিকেও অল্প স্বল্প হচ্ছে, কিন্তু সেসব পরিমাণে কম। এবং কিছু দেখা যাচ্ছে ঠিক অপোজিটে এইসব জায়গাতেও হচ্ছে। হ্যাঁ, কিন্তু এদের পরিমাণ খুবই কম, ম্যাক্সিমাম কিন্তু এরকম জায়গায় হচ্ছে, আর সাইডে অল্প স্বল্প হচ্ছে। এইটা ওই অবজার্ভ করেছিলেন গাইগার আর মার্স্টেন এই ঘটনা। কিন্তু এটা কেন হচ্ছে সেই এক্সপ্লেনেশন ওনারা করতে পারেন। এইটা এক্সপ্লেন করতে গিয়ে তখন তার ওদের যে অ্যাকচুয়ালি টিচার রাদারফোর্ড, হ্যাঁ, উনি দেখলেন যে তো সাংঘাতিক ব্যাপার। মানে কেন হচ্ছে সেটা কারণটা হচ্ছে এটাই, উনি এরপরে এইটা থেকেই মানে পরমাণুর যে স্ট্রাকচার কেমন হওয়া উচিত, হ্যাঁ, সেটা পুরোপুরি ভেবে ফেলেছিলেন। উনি দেখলেন যে ম্যাক্সিমাম আলফা কণা যখন গোল ফয়েলের মধ্যে দিয়ে পাস করে বেরিয়ে যাচ্ছে, আলফা কণাকে বাধা দেওয়ার মতো কেউ নেই ওর সামনে, সেই জন্যই তো পাস করে যাচ্ছে, সামনাসামনি চলে আসছে, হ্যাঁ, ডাইরেক্ট চলে যাচ্ছে। যেহেতু আলফা কণাকে কেউ বাধা দিতে পারছে না, আর নিশ্চয়ই ওই গোল ফয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে মানে কি, মানে অ্যাটমের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে পরমাণুর মধ্যে দিয়েই পাস করছে ওটা। তার মানে পরমাণুর মধ্যে ম্যাক্সিমাম জায়গায় কি ফাঁকা। হ্যাঁ, ম্যাক্সিমাম স্পেস ইনসাইড অ্যাটম ইজ এমটি। হ্যাঁ, মানে এটা প্রথম উনি বললেন যে ম্যাক্সিমাম জায়গাটাই ফাঁকা আছে পরমাণুর মধ্যে। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে অবজারভেশনে তার কেন এই কথাটা বললেন, তার কারণ উনি দেখলেন যে 99% আলফা পার্টিকেল পাস থ্রু দ্য গোল্ড ফয়েল অ্যান্ড হিট ডাইরেক্টলি টু দ্য ফ্লোরোসেন্ট স্ক্রিন। হ্যাঁ, যে প্রায় 99% আলফা পার্টিকেল ডাইরেক্ট পাস করে যাচ্ছে। এখান থেকে উনি বললেন যে ম্যাক্সিমাম স্পেস ইনসাইড অ্যাটম ইজ এমটি, অ্যাকচুয়ালি খালি আছে, ফাঁকা জায়গা আছে, হ্যাঁ, এর মধ্যে। এবং উনি দেখলেন যে কিছু কিছু আলফা কণা কি করছে, কাম ব্যাক করছে অ্যাট, বলো, পুরোপুরি 180 ডিগ্রি অ্যাঙ্গেল চলে আসছে, তাই না? মানে পুরোপুরি কি বলো, ধাক্কা লেগে পুরো পিছনে কাম ব্যাক করছে, তাই না? রিটার্ন ব্যাক করছে যাকে বলে, ফিরে আসছে অপোজিট দিকে। হ্যাঁ, মানে আলফা কণাটা এখানে গেল, গিয়ে এখান থেকে ধাক্কা মেরে আবার এই দিকে ফিরে আসছে। এই যে ঘটনাটা উনি দেখলেন, এখান থেকে উনি বললেন যে আলফা কণার সামনে এমন কোনো কিছু আছে, হ্যাঁ, যার ফলে বাধ্য হয়ে ওই আলফা কণাটা কি করছে, রিটার্ন ব্যাক করছে। ও কিন্তু ওর সামনে এমন কিছু একটা বাধা তৈরি আছে, বাধা পাচ্ছে, যেটাকে অতিক্রম করে সে আর ওই গোল ফাইলকে কি করছে বলো, মানে ভেদ করে যেতে পারছে না। আলফা পার্টিকেল যখন গোল ফাইলের মধ্যে দিয়ে যাচ্ছে তখন ম্যাক্সিমাম বেরিয়ে গেলেও কিছু কিছু আলফা কণার সামনে এমন এমন বাধা চলে আসছে, যার জন্য আলফা কণা পাস করতে পারছে না, সে উল্টে কি রিটার্ন ব্যাক করছে। তাহলে কি এমন জিনিস ওর সামনে পড়ছে? বলছে তার মানে অ্যাটমের মাঝখানে কি আছে, যে যত পজিটিভ চার্জ আছে সেটা কি পুরোপুরি কনসেন্ট্রেটেড হয়ে আছে অ্যাটমের ঠিক সেন্টারে। হ্যাঁ, এবং সেটাকে উনি বলছেন নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে সমস্ত প্রোটন গুলো কি আছে, কনসেন্ট্রেটেড হয়ে আছে, যার ফলে নিউক্লিয়াসের মাস কিন্তু খুব বেশি। এবং শুধু তাই নয়, যেহেতু নিউক্লিয়াসের মধ্যে বলছেন প্রোটন আছে, নিউক্লিয়াস ইজ অলসো পজিটিভলি চার্জ, নিউক্লিয়াসের চার্জে পজিটিভ, এবং নিউক্লিয়াসের মাসও খুব বেশি। নিউক্লিয়াসের সামনাসামনি যদি কোনো আলফা কণা এসে যায়, তা আলফা কণা নিজেও পজিটিভ চার্জ, নিউক্লিয়াসও পজিটিভ চার্জ, তা পজিটিভ পজিটিভ কি রিপালশন শুরু হয়ে যাবে। রিপালশন শুরু হওয়ার জন্য আলফা কণা বাধ্য হবে ফিরে যেতে। বুঝতে পারছো? তাহলে এরকম একদম পুরো মানে অ্যাটমের যে স্ট্রাকচার কেন এমন, হ্যাঁ, সেগুলো কিন্তু উনি খুব ক্লিয়ার করে দিয়েছিলেন সেই সময়।